আজকের ভিডিওতে কয়েকটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে ডিসকাস করব। প্রথম যে টপিকটা হচ্ছে সেটা হচ্ছে ইন্ডাসইন্ড ব্যাংক কি ইয়েস ব্যাংকে পরিণত হওয়ার দিকে এগোচ্ছে। আজকে 26% স্টকটা পড়েছে, তো সেটা নিয়ে আলোচনা হবে। দ্বিতীয় কথা, আমি গতকাল একটা ভিডিও করেছিলাম যে ইউএস মার্কেটে যে পতনটা গতকালে আনপ্রেসিডেন্টেড হয়েছিল তার এগেনস্টে আমার যে গতকাল বিয়ার পুট স্প্রেড করা ছিল তার একটা আপডেট দেব। কারণ ওই ভিডিওর নিচে আপনারা অনেকে, প্রচুর লোকের কমেন্ট পেয়েছি যারা বলেছেন হ্যাঁ একটু এক্সপ্লেন করুন যে কেন বিয়ার পুট স্প্রেডটা আপনি আগের দিন নিয়েছিলেন। টেকনিক্যাল চার্টে আমি কিভাবে করেছিলাম সেটা নিয়ে আলোচনা করব। আর তার সাথে সাথে মার্কেট যে রেজিলিয়েন্স দেখিয়েছে আজকে একদম লোতে খুলে তারপর হাইতে প্রায় বন্ধ দেওয়া, এটা কিন্তু একটু অন্য কথা বলে। তো তা নিয়ে আলোচনা করব যে মেঘ কি কেটে যাচ্ছে আস্তে আস্তে অ্যাটলিস্ট লার্জ ক্যাপে। তো এই তিনটে টপিক নিয়ে আলোচনা করব, মন দিয়ে ভিডিওটাকে দেখবেন, ভিডিওটাকে একটু লাইক করে দেবেন, আর চ্যানেলে যারা নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে দেবেন যাতে নতুন কোনো আপডেট দিলে সেই ভিডিওটা আপনার কাছে পৌঁছে যায়। দেখুন, এটা ইন্ডাসইন্ড ব্যাংক, ব্যাংকের চার্ট, মান্থলি চার্ট। একটা কথা বলে নিই, যারা একটু মানে কোভিডের একটু আগে থেকে যারা মার্কেটে আছেন তারা জানেন একটা সময়, ওই সময়টায় যদি ভারতের মিড ক্যাপ সেক্টরে ভালো দুটো ব্যাংকের কথা বলা হতো, সব সময় ইন্ডাসইন্ড ব্যাংক আর ইয়েস ব্যাংক এই দুটো টুইন্সের কথা আসতো সব সময়। মানে ইন্ডাসইন্ড ব্যাংকের কথা এলেই ইয়েস ব্যাংক আসবে, ইয়েস ব্যাংক এলেই ইন্ডাসইন্ড ব্যাংক আসবে, এটাই চলতো। যারা একটু পুরনো তারা প্লিজ নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তারপর আমরা জানি ইয়েস ব্যাংকের কি হলো। তারপরে ইন্ডাসইন্ড ব্যাংকও কিন্তু জানি না কেন 2018 এরকম সালের পর থেকে, এটা তো কোভিডের ফল, ঠিক আছে, কোভিডে সব ব্যাংকই পড়েছে, এও পড়েছে, কিন্তু তারপর যদি রিকভারিটা যদি দেখেন এই পুরো 4 বছর একটা বুল মার্কেট চলেছে। বুল মার্কেটে এ কিন্তু সেই অর্থে পার্টিসিপেট করেনি, মানে আগের হাই, এর যে আগের হাই তাকে কিন্তু ও ক্রস করতে পারেনি। প্রত্যেকটা মানে অন্যান্য স্টক যদি দেখেন, এই যে 4 বছরের পোস্ট কোভিড বুল মার্কেট হয়েছে তারা অনেক তার আগের হাইকে ক্রস করেছে, মানে লাইফ হাইতে অনেক স্টক গেছে। কিন্তু ইন্ডাসইন্ড ব্যাংক কেন জানি না খুব আন্ডার পারফর্ম, ম্যাসিভলি আন্ডার পারফর্ম করেছে। যদিও নিচ থেকে দেখলে মনে হবে এতে উপরে উঠেছে, কিন্তু দেখতেই পাচ্ছেন যে আগের হাইগুলোকে, প্রি কোভিড হাইগুলোকে ও ক্রস করতে পারেনি, 2018 হাইকেও ক্রস করতে পারেনি, তার মানে আন্ডার পারফর্ম করছে। তার সাথে সাথে মান্থলি আজকে যে ক্যান্ডেলটা, এখনো মান্থলি ক্যান্ডেল ক্লোজ দেয়নি, যদি মান্থলি ক্যান্ডেলটা দেখেন 33% মাইনাস হয়ে আছে। 33%। খবরটা একটু বলি, তারপর ইয়েস ব্যাংকের খবর কথায় আসবো, আমার মতামতটাও জানাবো। যে ওই আজকে অনেকে জানেন যে একটা ওদের বুক কিপিং বা ওদের রেকর্ডসে একটু ওই ডেরিভেটিভ ট্রেডিং সংক্রান্ত একটা হিউজ লসের ব্যাপার হচ্ছে। এবার কেউ কেউ বলবেন যে এটা হিউজ লস, কেউ কেউ বলবেন না ব্যালেন্স শিট অনুযায়ী হয়তো বেশি লস নয়, কিন্তু একটা কর্পোরেট গভর্নেন্সের একটা প্রশ্ন উঠে আসছে। তাছাড়া ব্যাংকটা একটু আন্ডার পারফর্মও করছে এই 4 বছরের বুল রানে যদি সে নিউ হাই না করতে পারলো তাহলে তার কি ব্যবসাটা ভালো চলছে, তার দিকে একটা প্রশ্ন ওঠে যদিও। তো ঠিক আছে, 33% মাইনাস। এবার আমি ইয়েস ব্যাংকের চার্টে যাব। ইয়েস ব্যাংকের যখন পতনটা শুরু হয়েছিল, এই কোভিডের ফল টলগুলোকে ছেড়ে দিন, কোভিডে তো সবই পড়েছে, এটা তো নিউজ বেসড ফল, নর্মাল ফলের কথা বলি, যেটা মানে ব্যাংক স্পেসিফিক। এই যে ফলটা হয়েছে এটা এই ব্যাংক স্পেসিফিক নয়, সেই কোভিডের সময় সব স্টকই নিচে গেছিল, কিন্তু আজকের যে ফলটা হলো সেটা ব্যাংক স্পেসিফিক নিউজে। তো আমি এখানে যদি ইয়েস ব্যাংকের চার্টে আসি, এখানে আমার খোলা আছে ইয়েস ব্যাংকের চার্টে, এটা মান্থলি ক্যান্ডেল দেখুন, এইখান থেকে খুব ভালো চলছিল, তখন 300 টাকা 350 এইসব টাকায় ট্রেড করছিল। এটা মান্থলি ক্যান্ডেল, এক একটা ক্যান্ডেল মানে এক একটা মাস, ঠিক আছে। তারপর যে মাস থেকে ওর পতনটা শুরু হলো সেখানে দেখবেন হঠাৎ করে ও সেই মাসে কিন্তু ও প্রায় 49%, 50%-এর মতো, 45 থেকে 50% সে কারেক্ট করলো, মানে একটা বিগ রেড ক্যান্ডেল, মানে সেটাই মনে মানে দেখা গেল। সেখানেই কিন্তু বেশিরভাগ যে স্মার্ট মানি ছিল বা বেশিরভাগ যা ইনভেস্টাররা ছিল, বড় বড় যারা ইনভেস্টার, যাদের কেনা বেচার জন্য দামের উপর এফেক্ট পড়ে, আমার আপনার কেনা বেচার জন্য তো দামের উপর এফেক্ট পড়ে না, বড় বড় ইনভেস্টাররা কিন্তু বেরিয়ে গেল ওই এক মাসে 40-45% ফল। ওইখান থেকেই শুরু হয়েছিল ওর পতন। তারপর খবরে অনেক কিছু এলো, ব্লা ব্লা ব্লা।
এখন ইন্ডাসইন্ড ব্যাংকেও কিন্তু আজ এবার যদি দেখেন অলরেডি ক্যান্ডেলটা 33% মাইনাসের হয়েছে, ঠিক আছে। তো সেটা কি ইয়েস ব্যাংকের মতো ফল হবে সেটা তো সময় বলবে। তবে আমার যদি ওপিনিয়ন আমি পার্সোনালি দিই যে আমি কি এই ব্যাংকে এখন ওই বটম ফিশিং করছি, একদমই না। এই দিকে আমি টাচই করব না কেনার দিক দিয়ে, আমি পার্সোনালি করব না। কারণ বাজারে আরও অনেক অপরচুনিটিস আছে। এখন বাজার পড়েছে অনেক ভালো ভালো স্টক, যারা বুল মার্কেটেও আউট পারফর্ম করেছিল সেগুলো অনেক নিচু দামে আছে। বা যেসব যেসব কোম্পানির আরও অনেক মানে এই পুরো পতনে, এই যে সেপ্টেম্বর 2024 থেকে যে পতন শুরু হয়েছে তাতে একদম এক জায়গায় দাঁড়িয়ে আছে, তারপর ওঠার জায়গায় যাচ্ছে, সেই সব স্টকে আমি থাকার চেষ্টা করব। কেন বটম ফিশিং করব? যেখানে বড় বড় এই যে আজকে যে 26% মাইনাস হয়েছে, আমার আপনার বেচার জন্য তো হয়নি। যতই বাজে নিউজ আসুক, এর থেকে আরো কত বাজে নিউজ এসেছে অনেক কোম্পানিতে। 26% একদিনে মাইনাস হওয়াটা গতকালের পতনের পর এটা আনপ্রেসিডেন্টেড। সুতরাং আমার মনে হয় মানে যারা বড় বড় ইনভেস্টার, যারা আমার আপনার থেকে বেশি জানে, তারা যদি আজকে বেরিয়ে যায়, তারা তো নিশ্চয়ই কিছু একটা বেশি জানে বা ব্যাংকের বিজনেস সম্বন্ধে বেশি একটু জানে। তাহলে আমি কেন, যারা বেচে দিচ্ছে বড়রা, আর আমি গিয়ে সেগুলোকে কেনার কেন প্ল্যান করব? হ্যাঁ, একটা হতে পারে ভ্যালু ইনভেস্টিং। অনেকে বলবেন যে ভ্যালু ইনভেস্টিংও তো একটা ব্যাপার আছে, যখন এরকম সুযোগ দেয় বাজার তখনই তো নিতে হয়। তা সুযোগ তো বাজার আরও অন্যান্য মিড ক্যাপ স্মল ক্যাপেও দিচ্ছে। এখন তো যেদিকেই তাকান না কেন ভালো ভালো স্টকও তো নিচের দিকে নেমে এসছে। আমি বলছি না ভালো ভালো স্টকে সেগুলো কিনতে, ধরুন কেফিন টেক, সিডিএসএল, আমি দুটো তিনটে জাস্ট নাম নিলাম। যেদিকে তাকাবেন, আজকে কোনো রেকমেন্ডেশন নয়, কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইস নয়, জাস্ট উদাহরণ পারপাসে আমি বলছি যে কোনো স্টকই তো যাদের বিজনেস ভিজিবিলিটি আছে, যেখান থেকে বড় বড় সবাই যে বেরিয়ে যাচ্ছে একদিনে 26% বেচে দিয়ে, তা তো হচ্ছে না। মার্কেটের পতনের সাথে তারা ফল করছে, তো সেরকম স্টক তো অনেক আছে, সেগুলোতে দেখাটা কম্পারেটিভলি ভালো বলে আমার পার্সোনাল মত। যারা যারা ধরুন কেউ বটম ফিশিং করছেন, কেউ নিচ্ছেন, আমি তাদের এগেনস্টে একদমই নয়। আমি কে বলার? আমি হলে নিতাম না বা আমি নেব না এখন এই জিনিসগুলো, সেটা আমি একটু আপনাদের সাথে শেয়ার করলাম। কারণ ভেতরে কি চলছে অনেক সময় আসে না। আর ব্যাংকের ব্যালেন্স শিট যে কোনো রকমভাবে কিন্তু করা যেতে পারে। মনে করে দেখুন, যখন ওই পিএনবির স্ক্যাম ট্যামগুলো হলো, তখন পিএনবির কি অবস্থা হয়েছিল। এবং তারপর পিএনবির যেহেতু সরকারি ব্যাকড কোম্পানি, ও ঠিক দাঁড়িয়ে গেছে। কিন্তু প্রাইভেট ব্যাঙ্কগুলোর কিন্তু এরকম যদি সত্যিকারের কিছু আরও বড় ঘাপলা ভেতরে হয়ে থাকে, সেগুলো কিন্তু, এটা সরকারি ব্যাংক নয়, এগুলো থেকে উঠে আসা একটু মুশকিল হয়ে পড়ে বেসরকারি ব্যাংকগুলোর। তো সেই জন্য এইখানে আমি বটম ফিশিং করতে যাচ্ছি না, বরং নেগেটিভে সেলিং সাইডে, যেহেতু ফিউচারে আছে, সেলিং সাইডে করে দেখা যেতে পারে। এবার আসছি মার্কেটে, তারপর আমি আমার এখানে গিয়ে মানে আমার পিএনএল স্টেটমেন্ট খুলে সেটাও দেখাবো, আজকের কি পজিশনটা ছিল সেটা দেখাবো, কখন স্কোয়ার আপ করলাম, কি করলাম, এবং কেন আমি ওই বিয়ার পুট স্প্রেডটা গতকাল করে গেছিলাম সেটা টেকনিক্যালি চার্টে অ্যানালিসিস করে বলবো। তার জন্য একটু ওয়েট করুন যারা আমার ট্রেডার ভাই বন্ধুরা আছেন। এবার আমি মার্কেট নিয়ে বলছি। আজকে মার্কেট যে হারে বন্ধ দিল, যেখানে বন্ধ দিল, একটা সুন্দর বুলিশ ক্যান্ডেল করে বন্ধ দিল, সেটা ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট হচ্ছে কোথায় খুলেছিল। একটা গ্যাপ ডাউনে খুলেছিল। জানেন গতকাল ওই ইউএসএ যে মোটামুটি সার্কাস টাইপেরই যেটা চলছে, সেই অনুযায়ী মানে মার্কেটের তো কোনো ঠিক নেই। টেসলা -15% হয়েছে। তো এই সবগুলো হচ্ছে তার একটা নেগেটিভ সেন্টিমেন্ট ছিল। আজকে এশিয়ান বাজারও খারাপ চলছিল, তো ঠিক আছে, সেই অর্থে একটা গ্যাপ ডাউন হলো। কিন্তু যেটা ওপেন করলো, ওপেন ইজুকাল টু লো বলতে পারেন, যেটা কিন্তু খুব বুলিশ। এবং বন্ধটা কোথায় দিল? বন্ধ দিল কিন্তু একদম হাইতে। মোটামুটি এইটা যদি কন্টিনিউ ও করতে পারে, আমি নিফটি বা লার্জ ক্যাপের কথা বলছি, মিড ক্যাপ স্মল ক্যাপে পেনটা আরও কিছুদিন লাগবে হয়তো এইরকম বুলিশনেস বা এরকম বলতে। আজকে আমার টোনটা একটু বুলিশ শোনাচ্ছে, একটু প্রথম মনে হয় এই কমাসে প্রথম একটু নিফটিতে একটু বুলিশ সাউন্ড করছি, হয়তো আপনার মনে হতে পারে, যেহেতু এই ওপেনিং অ্যান্ড ক্লোজিংটা আজকে যা দিয়েছে সেটা একটু বুলিশ। কিন্তু মিড ক্যাপ স্মল ক্যাপে তা নয়। স্মল ক্যাপ আজকেও মোটামুটি নেগেটিভে বন্ধ দিয়েছে। তো
সেটা একটু চিন্তারজনক। তবে আমার মনে হয় ব্রডার ইন্ডেক্স দাঁড়িয়ে গেলে মিড ক্যাপ স্মল ক্যাপও দাঁড়াবে। যাই হোক, লার্জ ক্যাপে যেহেতু একটু ভ্যালু মানে অতটা ফ্রথ তৈরি হয়নি, অতটা ওভার ভ্যালুড ছিল না, তাই জন্য লার্জ ক্যাপে কিন্তু আজকে যথেষ্ট একদম টপে গিয়ে বন্ধ হয়েছে। এবার আমি কোন লেভেলটা দেখব, এই রকম লেভেল, মানে যেটা হচ্ছে 22,675 বা 700, এই লেভেলটা যদি ক্রস করে তাহলে আরও ভালো এবং সুন্দরভাবে একটা, তাহলে আমরা বলতে পারবো গতকালে আমি একটা ছবিও এঁকেছিলাম, যদি আপনাদের মনে থাকে, যে এই যে নিচের দিকে এলো, এই যে এখানে এখানে নিচে পড়েছিল, তারপর এরকম উঠে এই রেড ক্যান্ডেলটা যে করছিল, সেই দিন আমি বলেছিলাম যে এই নিচে আসছে খুব ভালো হচ্ছে, কারণ এটা আমাদের বলে দেবে যে মার্কেটকে আসলে কি, এখান থেকে ঘুরে যদি যায় খুব ভালো, আর যদি না এসে নতুন লো তৈরি করে তাহলে খারাপ। কিন্তু এই যে নামছে এটা ভালো হচ্ছে, এটা আমাদের একটা মার্কেটের লিটমাস টেস্ট হচ্ছে, এই কথাটা বলেছিলাম। যদি মনে থাকে প্লিজ নিচে লিখুন, হ্যাঁ সঞ্জয় তুমি লিটমাস টেস্ট বলেছিলে, ওটা মনে আছে। তো লিটমাস টেস্টের রেজাল্ট যদিও একদিন আগের আমি বলছি, কারণ এখানে ভেঙে গেলে আরও ভালো। প্রথম পরীক্ষায় বা প্রথম দিনে কিন্তু একদম ডিস্টিংশন নিয়ে নিফটি পাস করেছে আমার মনে হয় নিফটি ডিস্টিংশন নিয়ে পাস করেছে প্রথম দিনের লিটমাস টেস্টে, খুব সুন্দর কিন্তু আজকে মার্কেট অ্যাটলিস্ট লার্জ ক্যাপ নিফটি বিহেভ করেছে। সুতরাং এইটা যদি সত্যি ভেঙে এরকম যায়, তাহলে কিন্তু নিয়ার টার্মে আমরা এই 22,000 বা 21,800কে একটা স্ট্রং সাপোর্ট হিসাবে আমরা দেখতে পারি। তো এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন। আর যদি একদিন করে তারপর আবার নেতিয়ে পড়ে নিচে নেমে গেল, সেটা আলাদা ব্যাপার, কিন্তু আজকে যা স্ট্রং ক্লোজিং দিয়েছে সেটা একটু ভালো। এবার দেখুন, একটু গ্লোবাল থেকেও সাপোর্ট পেতে হবে। ওই ইউএস বাজারে প্রত্যেক দিন যদি এরকম খারাপ সময় চলে, নাচানাচি চলে, তাহলে তো হবে না। প্লাস 2রা এপ্রিলে কি ট্যারিফ লাগায় ইন্ডিয়ার উপর, কি সেক্টরে কত পার্সেন্ট কি করে, সেটা একটা দেখার বিষয় আছে, কিন্তু এটা দিকে মাথায় রাখবেন। প্লাস মার্চ মাসটা অনেক সময় ফিনান্সিয়াল ইয়ারের শেষ মাস, সুতরাং একটা ট্যাক্স হারভেস্টিং এরকম ব্যাপার চলে অনেকের পোর্টফোলিও, মানে 24-এর প্রথম দিকে বা ফিনান্সিয়াল ইয়ারের শুরুর দিকে অনেকে লাভ করেছেন, লাভটা হয়তো তুলেছেন, এবার শেষের দিকটা একটু মানে লোকসানে আছেন, সুতরাং লোকসানটা হয়তো অনেকে বুকও করে নেবেন, তাহলে লাভ আর লোকসানটা ব্যালেন্স হয়ে গিয়ে মানে নেট লস বা লাভটাও পরিমাণ কমে যাবে, তার জন্য ট্যাক্সটা কম দিতে হবে, যাকে ট্যাক্স হারভেস্টিং বলে। এই জিনিসগুলো কিন্তু হতে পারে তার জন্য শেষের দিকে, তাই জন্য একটু দেখতে হবে মার্কেটকে কেমন চলছে। কিন্তু আপাত দৃষ্টিতে আজকে যে বন্ধটা দিয়েছে নিফটির সেন্সে খুব ভালো। মিড ক্যাপ স্মল ক্যাপ নিয়ে ছোট্ট করে একটু বলে দিই, যদি আমি মিড ক্যাপ স্মল ক্যাপ দেখি, ব্যাংক নিফটি নিয়ে বলি, ব্যাংক নিফটি কিন্তু সেই অর্থে দাঁড়াচ্ছে না, তবে আজকেরটা দেখলে হবে না, আজকে সেন্টিমেন্টটা খারাপ ছিল ইন্ডাসইন্ড ব্যাংকের খবরে, আর কিছুই নয়, তার জন্যে একটা এফেক্ট তো পড়ে, স্বাভাবিক ব্যাপার। স্মল ক্যাপ মাইনাসে বন্ধ দিয়েছে, 0.6% মতো মাইনাস, ইটস ওকে। তবে মিড ক্যাপ কিন্তু রিকভারি করে নিয়েছে, মিড ক্যাপ 150 মাইনাসে চলছিল, রিকভারি করে নিয়েছে, তাই জন্য প্রথম সাইন অফ একটু স্ট্রংনেস নিফটি হাত ধরে কিন্তু এদের কাছে একটু এসেছে, যেটা একটা পজিটিভ দিক। ভিডিওটাকে একটু লাইক করে দেবেন। এবার আমি আমার যে ট্রেড আজকে করে, মানে গতকাল করেছিলাম, আজকে ক্লোজিং করেছিলাম, তার একটু আপডেট দেব, তার সাথে সাথে টেকনিক্যাল চার্টে একটু অ্যানালিসিসও করব। তার আগে আমি একটু আমার আজকে যা হয়েছিল একটু পজিশনে গিয়ে একটু রিফ্রেশও করে দিই। একটু রিফ্রেশ করে দিয়ে দেখুন, আমার এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো স্ট্রাইক প্রাইসের পুট নেওয়া ছিল, একটু দূরের একটু কাছের এরকমভাবে, মানে ইন দ্য মানি আউট অফ দ্য মানি এরকম করে কিছু করা ছিল, যেটা যারা বিয়ার পুট স্প্রেড জানেন তারা জানেন, একটা স্ট্রাইক মাইনাসে থাকতে হয়, একটা পজিটিভে থাকতে হয়। পজিটিভে যেটা ছিল মোটামুটি 4,95,000 টাকার মতো লাভ এসছে, কিন্তু যে স্ট্রাইক প্রাইসগুলো আমি সেল করেছিলাম সেইগুলোতেও পজিটিভে বন্ধ দিয়েছে। কেন? যেহেতু পুট শর্ট করা ছিল এবং মার্কেট শুরুর সময়, মার্কেটে যেই গ্যাপ ডাউন হয়েছে, আমি আমার একটা লেগ থেকে বেরিয়ে গেছি, যে লেগটায় ম্যাক্সিমাম লাভ হচ্ছিল সেখান থেকে আমি বেরিয়ে গেছি, যে পুট বাইং ছিল, এবং পুট সেলের যে লেগটা ছিল, দুটো লেগ হয় বিয়ার পুট স্প্রেডে, তো যে সেলের লেগটা ছিল পুটের, সেটা আমি রেখে দিয়েছিলাম। কারণ মার্কেট, এবার আমি টেকনিক্যালে যদি আসি, তাহলে দেখবেন মার্কেট 15 মিনিটের লো ভাঙেনি, 15 মিনিটের ক্যান্ডেলে যদি দেখেন, ওপেনিং যে 15 মিনিটের ক্যান্ডেল তার লোই ভাঙেনি, সুতরাং পুট যে সেল ছিল সেটাও কিন্তু দিনের হাইতে গিয়ে একদম ম্যাক্সিমাম প্রফিটে দিয়ে শেষ করলো। আমার ওই লসটাও অনেকটা এই হয়ে গেছিল, তো যাই হোক আমি সেখান থেকে বেরিয়ে গেছি। তারপর এসে আর কিছু ট্রেড করেছিলাম, আপনারা দেখলেন, একটু তাতে একটু লস লাভ একটু হয়েছিল, মোটামুটি ওটা দিয়ে
মোটামুটি মেকআপ হয়ে গেছে। আজকে যেমন ইন্ডাসইন্ড ব্যাংকে আমি ট্রেড করেছিলাম, সেখানে মোটামুটি একটু পজিটিভ, মানে একটু পজিটিভে শেষ করেছি। আমি শর্ট করেছিলাম এফএনওতে, বন্ধন ব্যাংকে করেছিলাম, এক্সেট্রা এক্সেট্রা। তবে যে পুট অপশানটা বললাম আমি বেশিক্ষণ রাখিনি, মাঝখানে করে দিয়েছিলাম। আমি মাল্টিপল ট্রেডও নিয়েছিলাম একটু, তার মধ্যে মানে এক্সিট এন্ট্রি এরকম করেছিলাম যেমন যেমন চার্ট আমাকে বলেছিল তেমনভাবে, ঠিক আছে। মাল্টিপল ট্রেড করে আজকে যেটা দেখলেন সেটা। অনেকে বলবেন দেখুন আজকে 5 লাখ টাকার মতো এসেছে, 4,96,000, একটু ব্রোকারেজ কাটবে। এটা দেখে কিছু মনে করবেন না যে ব্যাপারগুলো আমি বলছি কেন। আমি এবার চার্টে একটু আসবো। ব্যাপারটা হচ্ছে এটা পার্সেন্টেজ টার্মসে দেখবেন, আর কত ক্যাপিটালে আমি করছি সেটা আমি 3রা মার্চের ভিডিওতে আমার বলা আছে, পার্সেন্টেজ টার্মসে বলা আছে, একটু দেখে নেবেন, ঠিক আছে। এবার আমি আসি কেন এটা করেছিলাম সেটা একটু চট করে বলে নেব। সেটার জন্য আমাকে ডেইলি চার্টে যেতে হবে। দেখুন গতকাল প্রথম কথা, এই 3-4 দিন আমি চুপচাপ বসেছিলাম, কিছু তেমন করিও নি। 22 এই সুইংয়ের এই জায়গাটা, এই জোনটা রেজিস্ট্যান্স একটা জোন, সেটা দেখতে বুঝতেই পাচ্ছেন, কারণ এখানেই অনেক দিন হোল্ড করার পর এখানে ব্রেকডাউন দিয়েছিল। সুতরাং এই যে জোনটা একটা রেজিস্ট্যান্স জোন হবে। যদি 20 ইএমএও ড্র করেন তাহলেও দেখবেন 20 ইএমএটাও এর কাছাকাছি আছে, ঠিক আছে। তো এইখানে একটা রেজিস্ট্যান্স আছে, এবং তারপর এই যে গতকালের যখন আমি দেখছিলাম যে 675 650 এই জায়গাটা একটা বাঁধো করছে, তারপর যখন 600টা ভেঙে গেল ট্রেড করতে শুরু করলো 600তে, তখন ওপেন ইন্টারেস্টও দেখবেন একটু অন্যরকম দেখাচ্ছিল, যে মানে যারা মানে কল রাইটারের সংখ্যা বাড়ছে, পুট রাইটারদের সংখ্যা কমছে, ওই ব্যাপারটা। তাই জন্যই কিন্তু 22,600 ভাঙার সাথে সাথে আমি তাই জন্য যেটা ওভারঅল ট্রেন্ড কি নেগেটিভ সাইডে, ওভারঅল ট্রেন্ডের দিকে আমি কিন্তু পজিশন নিই, যেটা বিয়ার পুট স্প্রেড করি। এবং ওই দিনই আমি যখন রাত বন্ধ হয়, দিনটা যখন বন্ধ হয়, তখনই মোটামুটি মানে রেডেই বন্ধ দেয়, মানে আমার কনফিডেন্স লেভেলটা বাজার রেখেছিল। আমি এটাই যদি দেখতাম দিনের হাইতে গিয়ে বন্ধ হলো আমার পজিশন নেওয়ার পর, বিয়ার পুট স্প্রেডের পর, তাহলে হয়তো আমি ওই দিনই এক্সিট করে যেতাম, পজিশন ক্লোজ করে দিতাম, কিন্তু সেটা হয়নি। তাই জন্যই আমি পজিশন ক্যারি করেছিলাম। তারপর আজকে বাজার একটা দেখুন সুযোগ দিল, সুন্দর একটা গ্যাপে করলো। এবং গতকাল কেন সঞ্জয় গ্যাপে হওয়ার সাথে সাথে তুমি পজিশন থেকে বেরিয়ে গেলে কেন, প্রফিট বুক করে নিলে কেন? আমি গতকাল ভিডিওতে কি বলেছিলাম, যেটা আমার সেকেন্ড ভিডিও ছিল ইউএস মার্কেট নিয়ে, সেখানে আমি বলেছিলাম, প্লিজ মনে রাখলে একটু কমেন্ট করে জানাবেন, যে যদি মার্কেট নিচের দিকে আসে, যদি মার্কেট নিচের দিকে একটা গ্যাপে ওপেন হয়, তখন কিন্তু নতুন করে শর্ট করতে যাবেন না, কারণ মার্কেটে একটা বাউন্স আসতে পারে এত যখন নিচে খুইছে। এই কথাটা বলেছিলাম কি না একটু লিখবেন। আমি বলেছিলাম যদি কারোর আগের পজিশন থাকে সেটা আলাদা ব্যাপার, কিন্তু নতুন পজিশন ওপেনিংয়ে একটা গ্যাপে খুললো আর আপনি শর্ট করলেন, সেসবগুলো কিন্তু ট্রেডারদের পক্ষে একটু খারাপ হয়ে যাবে, কারণ একটা বাউন্স আসতে পারে। আজকে ঠিক সেটাই হলো, এবং আমিও সেটা মানে মোটামুটি একটু প্রবাবিলিটি ছিল, তাই জন্য কিন্তু দেখুন তাই জন্য আমি আগে থেকে যেই গ্যাপে খুললো মোটামুটি আমি লাভ ভালো আসছিল, পার্সেন্টেজ টার্মসে আমি বেরিয়ে গেলাম। এইবার একটা কথা বলি, এই পুরো জিনিসটাই হচ্ছে প্রবাবিলিটির খেলা। এই যে ট্রেডিং, এই জিনিসটাকে আপনাকে ঠিক করে বুঝতে হবে। আপনি আপনার মানে নিজের ধারণা, নিজের টেকনিক্যাল অ্যানালিসিস বলুন, নিজের ফান্ডামেন্টাল অ্যানালিসিস বলুন, যাই করে আপনি ট্রেডিং বা ইনভেস্টিংটা করেন, যুক্তি সাজিয়ে কাজ করবেন। প্রবাবিলিটি যার দিকে বেশি আপনার মনে হবে, যুক্তি লাগানোর পর সেটার দিকে কাজ করবেন। মাঝে মাঝে ঠিক হবেন, মাঝে মাঝে ভুল হবেন। ভুল হলে স্টপ লসটা স্ট্রিক্ট রাখবেন, যাতে ভুল হলেও স্টপ লস আপনাকে বাঁচিয়ে দেয়, ঠিক আছে। এইটা হলো ব্যাপার। এবার আসি, আচ্ছা আজকের ভিডিওটা একটু লং হয়তো হলো, তার জন্যে আপনারা কেউ যদি কমেন্ট নিচে করেন যে ভিডিওটা লং হয়েছে, তাদের যোগ্য অ্যান্সার আশা আপনাদের উপর ছেড়ে দিলাম। যারা ট্রেডাররা আপনারা রিকোয়েস্ট করেছিলেন এটা একটু এক্সপ্লেন করতে, সেটা আমি এক্সপ্লেন করলাম। আর প্লিজ এই সব জিনিস যেগুলো আমি নিজে প্র্যাকটিস করি, সেগুলো যদি আমার সাথে থেকে শিখতে চান, যার সাথে অপশন ট্রেডিংও আছে, প্লাস তার সাথে সাথে মোমেন্টাম স্টক ইনভেস্টিং, আমি মোমেন্টাম স্টক ইনভেস্টিং অ্যান্ড মোমেন্টাম স্টক ট্রেডিং করি, যেটা সুইং ট্রেডিং আমি বলি, একটু পজিশনাল টাইপের ব্যাপার, সেগুলো মোমেন্টাম বেসিসে করি। সেই জিনিসগুলো যদি আমার থেকে জেনে বুঝে শিখতে চান, তাহলে আমার ক্লাস শুরু হচ্ছে 2 এপ্রিল থেকে। আপনারা প্লিজ এনরোল করে নেবেন। এর লিঙ্ক, আমার এই কোর্সে এনরোল করার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দিয়েছি।
টেলিগ্রামেও দেওয়া আছে, ফ্রি টেলিগ্রামের লিঙ্কও আমার দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্ট বক্সে, জয়েন করে নেবেন। এই লিঙ্কে যাওয়ার পর একটু এখানে বাই নাও বাটনও চলে আসবে, এখান থেকে বাই করে নিতে পারেন। আমি কি কি পড়াবো সেই সব জিনিসগুলো আছে, যদি তাও আমার সব বলা আছে, তাও যদি একটু ডাউট থাকে, মানে কিছু যদি কোর্স সংক্রান্ত কিছু প্রশ্ন থাকে, এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে, আপনারা জয়েন করে নেবেন কিন্তু, ঠিক আছে। 2 উইক, এই 2 উইকের জন্যে একটু এই ডিসকাউন্টেড প্রাইস চলছে, তারপরে ডিসকাউন্টেড প্রাইসটা আর থাকবে না, তো দেখে নিন। আর আরেকটা কথা বলছি, আবার বলছি, ইন্ডাসইন্ড ব্যাংক নিয়ে আমি কিন্তু মানে কোনো রকম সাজেশন নেই, কোনো রকম রেকমেন্ডেশন হিসাবে ভাববেন না। আমার যা মনে হয়েছে সেই ব্যাপারটা আমি বলেছি, আমি কি করছি কি করছি না সেটা জানিয়েছি। কেউ যদি অন্য কিছু করে না করে তাকে ভুল বা খারাপ বা এইটা করা উচিত নয় আমি বলার কেউ নই, এবং আমি বলছিও না, ঠিক আছে। ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।